বহুল প্রতীক্ষার পরে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চের অভিনীত দম আনটিল দ্য লাস্ট ব্রিথ মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এখনও সিনেমাটি কোনো রকমের কোনো অনলাইন প্ল্যাটফর্মেই আসেনি, এর জন্য হলে গিয়ে সিনেমাটি দেখে তারপরে সে এক্সপ্লেইন করতে হচ্ছে ট্রেলার ব্যবহার করে। এই সিনেমাটির জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল, এর জন্য এটা করতে হয়েছে আমাকে। তো সবসময় গল্পের সাথে সিনের মিল নাও হতে পারে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই সিনেমার কাহিনীটি সাজানো হয়েছে নেস্ট নামের এক এনজিও কর্মকর্তা শাহজাহান ইসলাম নূরকে নিয়ে। তিনি ছিলেন একজন সৎ কর্মকর্তা, যার স্বপ্ন ছিল নিজের প্রিয়তমা স্ত্রী রানীকে নিয়ে এমন একটা ঘরে থাকা যেখানে সারদের ফুটো দিয়ে পানি পড়ে না, এবং সেই বাড়িতে ওদের নিজস্ব একটা টিউবওয়েল থাকবে। নূরের এত সততা দেখে তার এনজিও কোম্পানি ওকে পোস্টিং দেয় আফগানিস্তানের কাবুলে। নূরও তাই একটু বেশি বেতনের আশায় এতে রাজি হয়ে যায়। শুরুতে তার বাড়ির লোকজন একদমই রাজি হয়নি তাকে আফগানিস্তানে পাঠাতে, কারণ সেই সময়টায় ওখানে যুদ্ধ চলছিল। পরে তারা এটা ভেবে রাজি হয় যে যেহেতু আফগানিস্তান মুসলমান দেশ, তাই তালিবানরা নূরের কোনো ক্ষতি করবে না। এরপর অনেক জল্পনা কল্পনা শেষে নূর চলে আসে আফগানিস্তানে। তখন সেখানে গিয়েই সে আবিষ্কার করে তাদের এনজিওটা যতগুলো লোন দিয়েছে তার বেশিরভাগই ডিফল্টার হচ্ছে, অর্থাৎ লোনের টাকা ফেরত দিচ্ছে না তারা। তাদের আফগানিস্তানের অফিসে সুজিত নামের একজন কর্মকর্তা ছিল। এই লোকটাকে প্রথম যখন নূর দেখে তখন থেকেই ওর একদমই সুবিধার মনে হতো না, কারণ সুজিত যে সমস্ত গ্রামে লোনের টাকাগুলো দিত তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই লোনের টাকার ফেরত দিত না। নূর তখন এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য সেই গ্রামগুলোতে যায়। বেশিরভাগ ক্ষুদ্র ঋণগুলো দেওয়া হতো আফগানিস্তানি নারীদেরকে। নূর যখন লোন গ্রহীতাদের খুঁজতে লোকদের স্ত্রীদের নাম বলতো, তখন দেখা যেত গ্রামগুলো থেকে পুরুষেরা তাদেরকে ধাওয়া দিয়ে বাইর করে দিত, কারণ আফগানিরা নিজেদের স্ত্রীদের নাম প্রকাশ্যে অন্য কোনো পুরুষ উচ্চারণ করুক সেটা একদমই পছন্দ করতো না। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে নূর বুঝতে পেরেছিল যে এখানে তার কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তবে সে এটা বুঝতে পারেনি যে কাজের চ্যালেঞ্জের বাইরেও আফগানিস্তানে যাবার মাত্র 1.5 মাসের মাঝে তাকে তালেবানরা অপহরণ করবে। এই ঘটনাটা ঘটে 2007 সালের দিকে, যখন আমেরিকার সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ চলছিল। আমেরিকার সরকার তখন আফগানিস্তানের নেতা বাহারউদ্দিনকে গ্রেপ্তার করেছিল। 7 দিনের মধ্যে বাহারউদ্দিনের মুক্তির জন্য তালিবান যোদ্ধারা কাবুল শহরে হামলা চালায় এবং অপহরণ করে একজন মহিলা বিদেশি সাংবাদিক এবং নূরকে। ওদের দুজনকে যখন আনতেছিল তখন রাস্তাতেই মারা যায় সেই মহিলা সাংবাদিকটা। এজন্য নূরকে একটা জিপে করে নিয়ে আসে মরুভূমিতে ওদের একটা ক্যাম্পে। নূরকে যে দলটা ধরেছিল তাদের কমান্ডার ছিল ইজাজ খান নামের এক পাকিস্তানি বংশোদ্ভূত তালিবান। ইজাজ খানের বাবা 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য হিসেবে বাংলাদেশে এসে মারা গিয়েছিল, তাই তার মধ্যে নূরকে অত্যাচার করার একটা বিশেষ প্রবণতা ছিল। নূর যতই সবাইকে বলতো সে বাংলাদেশি মুসলমান, কিন্তু ইজাজ খান বারবারই তাকে বলতো যে তুই আসলে কাফির। নূরের জন্য বিভিন্ন সূরা কালাম বলে নিজেকে মুসলমান হিসেবে দাবি করত, কিন্তু সেই এজাজ নূরকে অপমান করার জন্য তার প্যান্ট খুলে এবং মারধরের পাশাপাশি শীতের রাতে তাকে নগ্ন করে গুহায় ফেলে রাখত। আসলে এজাজ খান নিজেও জানতো যে সে বাংলাদেশি মুসলমান, কিন্তু তারপরে ওর বাবা যে বাংলাদেশে এসে মারা গিয়েছিল এর জন্য ওই রাগ থেকেই নূরের ওপরে সেই পৈশাচিক নির্যাতন চালাতো। তবে তালিবানদের মধ্যে রশিদ হামিদ নামের এক যুবক ছিল, যে কিনা ছিল উচ্চশিক্ষিত। এই লোকটি একমাত্র ছিল যে কিনা সবসময় নূরের সঙ্গে ভালো ব্যবহার করত। সে জানায় নূর যে এনজিওর জন্য কাজ করতো সেইটার একটা বড় মাপের ফান্ডিং আসতো আমেরিকা থেকে। এর বাইরেও তারা সুদের ব্যবসা করত, যেটা ছিল ইসলামে হারাম। আর ঠিক এ কারণেই নূরকে ধরে আনা হয়েছে ওদের লিডারের মুক্তির জন্য। তালিবানরা জন্য নূরকে নিয়ে একটা ভিডিও বানায় এবং সেটা আপলোড করে দেয়। এই ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে নূরের গ্রামে শোকের ছায়া পড়ে যায়। আর আমেরিকানরাও একজন বাংলাদেশির জন্য কোনোভাবেই তালেবানদের মধ্যকার মোস্ট ওয়ান্টেড একজন নেতাকে ছেড়ে দেবে না, এটা তো জানা কথাই ছিল। আর তারা প্রচুর পরিমাণে অত্যাচার করতো সেই তালেবান নেতা বাহারউদ্দিনকে। অত্যাচার করতে করতে এক পর্যায়ে মারা যায় বাহারউদ্দিন। এই খবরটা আবার তালেবান পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। এতে তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা নূরকেও হত্যা করে ফেলবে। এই ব্যাপারটা আবার নূরও জানতে পারে। পরদিন সকালবেলাতে যখন নূরকে খাবার দিতে আসা হয় তখন সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওকে এতটা মারধর করা হয়েছিল যে ওর পা একদম মচকে গিয়েছিল। এর জন্য এই মস্কানো পা নিয়ে সে খুব একটা বেশি দূর যেতে পারে না। তালেবানদের হাতে সে আবারও আটক হয়। ওকে ধরে আবারও সেই গুহাতেই আনা হয়। এ কারণে নূর ভালোভাবে গোসল করে নামাজটা পড়ে নেয়, কারণ সে খুব ভালো করেই জানতো যে একটু পরেই তাকে মেরে ফেলা হবে। আর তালেবানদের বন্দির বিচার করার পদ্ধতি ছিল একেবারেই অদ্ভুত। যার তারা বিচার করবে তাকে একটা গাধার উপরে বসিয়ে দিত, তারপর সেই গাধাটাকে একটা খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখত। সেই গাধাটা সেই খুঁটিটার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকতো।
যখনই সেই গাধাটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে থেমে যেত, ঠিক তখনই জল্লাদ এসে ওই বন্দিটার গলা কেটে ফেলত। নূরের সামনেই এভাবে একটা বন্দির শিরচ্ছেদ করা হয়। এই ব্যাপারটা দেখে তো অনেক আতঙ্কিত হয়ে পড়ে নূর। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওর চোখের সামনেই যেন ওর জীবনটা চলে যেতে দেখছে সে। কিছুক্ষণ পরে নূরকে এবার গাধার পিঠে ওঠানো হয়। তখন অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে নূর, আর দোয়া ইউনুসটা সে পড়তে থাকে। এই জায়গাতে আসলে মানুষগুলো মেতেছিল একে অন্যকে হত্যা করার জন্য, কিন্তু নূর এত করুণ সুরে এই দোয়াটা পড়ছিল যেন আল্লাহ নিজেই এই অবলা প্রাণীটাকে দিয়ে তার জীবনটা রক্ষা করার ফয়সালা করে। সেই গাধাটি নূরকে অনবরত বৃত্তাকার পথে ঘোরাতে থাকে। কোনোভাবেই সে থামার নামগন্ধ নিচ্ছিল না। এভাবে যখন ব্যাপার স্যাপার চলছিল, তখন আফগান নেতারা এটা ফয়সালা করে যে নূর আসলেই একজন নেকবান্দা। এই জন্য সবাই মিলে আল্লাহ আকবার বলে নূরকে জড়িয়ে ধরে, আর ওকে হত্যা করার সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে আসে। আসলে আল্লাহ কখন কাকে কার উছিলাতে বাঁচিয়ে দেয় এটা তো বলা যায় না। নূরকে হয়তোবা এই গাধার মাধ্যমেই বাঁচিয়ে দিয়েছে। তখন উচ্চ পর্যায়ের তালেবান নেতারা এটা সিদ্ধান্ত নেয় যে নূরকে এখনই মুক্তি দেওয়া যাবে না। তারা নেস্ট এনজিওর কাছে 1 কোটি আফগান মুদ্রা মুক্তিপণ হিসেবে দাবি করে নূরকে ছেড়ে দেওয়ার মধ্যে, আর তাও আবার 10 দিনের মধ্যে। তবে নূরকে ওদের শহরের মধ্যে যাবার অনুমতি দেওয়া হয়। এরকম কিছুদিন কাটার পরে চলে আসে কোরবানির ঈদ। এখানে যেহেতু উৎসব হচ্ছিল, সেজন্য ওকে সেমাই হালুয়া খেতে দেওয়া হয়। দেখা যায় এখানকার কিছু বাচ্চার সঙ্গে নূরের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। ঈদের দিন সেই শহরে বড় একটা তালেবান নেতা ঘুরতে আসে, আর ঠিক সেই দিন ওই শহরের ওপরে ধামাকা করে আমেরিকান কিছু সৈন্যরা। আর তখনই সেই নেতার গাড়িতে করে পালিয়ে যাবার সুবর্ণ একটা সুযোগ পায় নূর। সেখান থেকে নূর যখন চলে যাচ্ছিল, তখন হঠাৎ করেই সে খেয়াল করে দেখতে পায় যে বাচ্চাগুলো তাকে খাবার দিয়েছিল, তাদের মধ্যে আফিয়া নামের একটা মেয়ে এই ধামাকাতে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। এর জন্য নূর আর পালিয়ে যায় না, আর সেই আফিয়া নামের মেয়েটিকে সাহায্য করার জন্য চলে আসে। তবে আফিয়াকে বাঁচাতে পারেন না নূর, মারা যায় আফিয়া। এদিকে দেখা যায় নূরের স্ত্রী রানী ঢাকাতে নেস্টের হেড অফিসে চলে আসে। তিনি অনেক জোর করেই নেস্টের চেয়ারম্যান মিল্লাত সাহেবের সঙ্গে দেখা করেন। মিল্লাত সাহেবের থ্রুতে এটা জানা যায় যে ওরা টাকা দিয়ে নূরকে ছাড়িয়ে আনতে চাইছিল, কিন্তু আমেরিকান সরকার এটা কোনোভাবেই চাইছে না। আমেরিকানদের ধারণা যদি একজনকে মুক্তিপণের মাধ্যমে ছাড়িয়ে আনা হয়, তাহলে আরও অনেক লোককে তালিবানরা ধরে নিয়ে যাবে। তাই আমেরিকানরা মুখে যতই বলুক যে বন্দির সেফ রিটার্নের জন্য তারা বদ্ধপরিকর, বাস্তবে তারা নূরের জন্য যেন নেস্ট এনজিওর কেউ কোনো টাকা পয়সা না দিতে পারে, সেজন্য নেস্টের আফগানিস্তানের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আর ঠিক এ কারণেই নূরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা যাচ্ছে না। এদিকে নূরকে প্রতিনিয়ত সেই পাকিস্তানি বংশোদ্ভূত এজাজ খান বিভিন্ন পন্থায় ওকে মারধর করত এবং সাথে জ্বালাতনও করত। আর যে গাধাটি নূরের প্রাণ বাঁচিয়েছিল, সেটিকে নূরের সামনেই গুলি করে মেরে ফেলেছে। এই ব্যাপারটাতে অনেকটাই অসহ্য হয়ে যায় নূরের কাছে। তখন সে এজাজ খানকেই মারতে শুরু করে দেয়। ওকে অনেক মারধর করে নূর। তারপর তালেবানের বাকি সৈন্যরা এসে ওদেরকে ধরে ফেলে। তখন এই ব্যাপারটা নিয়ে আবার বিচার বসানো হয়। সেখানে নিরীহ প্রাণী হত্যার জন্য এজাজকে সেই শহর থেকে চলে যেতে বলা হয়। আর নূর তাদেরকে বলে তাকে একটা সুযোগ দিতে, তাহলে সে টাকার ব্যবস্থা হয়তো বা করে দিতে পারবে। আর ঠিক এ কারণেই নূর তার সুজিত তাকে বিশ্বাস করে এখানে নিয়ে আসতে বলে। সুজিতকে নূর বিশ্বাস করে তার কম্পিউটারের পাসওয়ার্ডটা দেয়, যাতে বিভিন্ন গ্রামে তাদের যে লোনের টাকাগুলো পাওনা আছে সেগুলো কালেক্ট করে সুজিত মুক্তিপণের ব্যবস্থা করতে পারে। এভাবে চলতে চলতে কেটে যায় 53 দিন। হঠাৎ করে একদিন নূর সুজিতের কাছ থেকে জানতে পারে যে তার স্ত্রী রানী প্রেগনেন্ট। তখন নিজের সন্তানকে দেখার তীব্র বাসনা ওকে বেঁচে থাকার নতুন একটা কারণ দেয়। নূরের আফগানিস্তানের কলিগরা সবাই তাদের 1 মাসের বেতনের টাকা দিয়ে দেয় নূরের জন্য। সুজিত লিস্ট ধরে ধরে প্রাণপণ চেষ্টা করে ওই লোনের টাকাগুলো উঠানোর, যেহেতু তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সব ফ্রিজ করে দেওয়া হয়েছিল, তাই এছাড়া অন্য আর কোনো উপায় নেই। কিন্তু এখানে সুজিত ভালো করে খোঁজ নিয়ে দেখতে পায় যে ওদের লিস্টে থাকা 3টা গ্রামে এত পরিমাণ যুদ্ধ হয়েছে যে সেটা এখন পুরোপুরি বদ্ধভূমিতে পরিণত হয়েছে। সেখানকার লোকেরা কোনোভাবেই টাকাগুলো ফেরত দিতে পারে না। এর জন্য ওদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যান মোতাবেক টাকাগুলো ওঠে না। এই জন্য সুজিত আর অন্য কোনো উপায় না পেয়ে মুক্তিপণের চাওয়া অর্ধেক টাকা নিয়ে চলে আসে তালেবানদের কাছে। তখন তালেবান নেতা ওই অর্ধেক টাকা নেয় ঠিকই, কিন্তু নূরকে ফেরত দেয় না। সেই সাথে সুজিতকে প্রচুর পরিমাণে অপমান অপদস্থ করে এবং মারধর করে, তারপর সেখান থেকে তাড়িয়ে দেয়। এখান থেকে বাইরে যাবার পরে সুজিতের সঙ্গে একজনের পরিচয় হয়, যে কিনাই পুরো ঘোলাটে পরিস্থিতিটা পাল্টে দেয়। নূরকে ছাড়ানোর জন্য মিলাত সাহেবের কাছে সাহায্য না পেয়ে তার স্ত্রী
রানী পরের 15 দিন ধরে ধর্ণা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। একজন গ্রামের মেয়ে হিসেবে ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করা কতটা কঠিন এটা আর বলার অপেক্ষা রাখে না। রানী অবশেষে একজন সাংবাদিকের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তার কাছে বিস্তারিত সবকিছু খুলে বলেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী তার এক বন্ধুর কাছে কল দিয়ে দেয়, যে আসলে সিআইএতে চাকরি করত। সিআইএ তাদের একজন লোককে ইনফিলট্রেট করিয়েছিল তালেবানদের মধ্যে। সেই সিআইএ এজেন্ট তালেবান নেতা শেষ পর্যন্ত সুজিতকে সাহায্য করে এবং নেগোসিয়েশনের মাধ্যমে সেই অর্ধেক টাকাতেই নূরকে মুক্তি দিতে রাজি করানো হয় তাদেরকে। নূরকে একটা গাড়িতে করে তালিবান সদস্যরা নিজেদের এরিয়ার বাইরে রেখে বিদায় নেয়, কিন্তু তাদের মধ্যে ছিল পাকিস্তানি বংশোদ্ভূত এজাজের লোক। সে এজাজকে জানিয়ে দেয় নূরকে মুক্তি দেওয়া হয়েছে। এজাজ তাই ওর প্রতিশোধ নেওয়ার জন্য নূরকে খুঁজতে থাকে এবং ওকে ধরে মেরে ফেলতে চায়। বন্দি অবস্থাতে নূর সবসময় ভীত সন্তুষ্ট হয়ে থাকত, কিন্তু এখনকার যে নূর এটা হচ্ছে স্বাধীন নূর। এরকম খোঁজাখুঁজি করতে করতে এজাজ একসময় পেয়েও যায় নূরকে। তারপর ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। কেউই যেন কারো চাইতে কম নয়। ওদের দেখে মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই। ওরা যেখানে ফাইট করছিল তার নিচেই ছিল একটা খাল। তখন ওরা মারামারি করতে করতে দুজনেই গিয়ে পড়ে যায় সেই পানির মধ্যে। নূর আসলে ওদের গ্রামে যখন ছিল তখন কাবাডি খেলায় খুবই পারদর্শী ছিল। দম ধরে রাখা ছিল নূরের বড় একটা পারদর্শিতার জায়গা। নূর সেটা খুব ভালোভাবে রপ্ত করেছিল। সে সবসময় বিশ্বাস করত বেঁচে থাকাটা হলো দমের খেলা। যতদিন মানুষ দম ধরে রাখতে পারবে ততদিনই সে বেঁচে থাকতে পারবে। পানির নিচে ডুবন্ত অবস্থায় দম ধরে রাখার ময়দানে নূর হারিয়ে দেয় পাকিস্তানি এজাজ খানকে। ফলে সেখানেই ডুবে মারা যায় এজাজ খান, আর নূর ফিরে পায় একটা নতুন জীবন। তবে শেষ পর্যন্ত এজাজের লাশকে কিন্তু নূর ঠিকই পানি থেকে উপরে উঠিয়ে এনেছিল, কারণ নূর হলো বাংলাদেশি মুসলমান। নূর একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের লাশকে ঠিকই সম্মান দিতে জানে, যদিও বা সে তার শত্রু হয়ে থাকে। শেষ পর্যন্ত নূর এবং সুজিত বাংলাদেশে ফিরে আসে। নূর তার পরিবারকে নিয়ে আবারও তার সুখের জীবন শুরু করে। নূর চরিত্রটি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিকূলতা যত পাহাড় সমানই হোক না কেন, নিজের দম বা বিশ্বাসটুকু ধরে রাখতে পারলে জয় সুনিশ্চিত। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। এই সিনেমার কাহিনীটি সাজানো হয়েছে নেস্ট নামের এক এনজিও কর্মকর্তা শাহজাহান ইসলাম নূরকে নিয়ে। তিনি ছিলেন একজন সৎ কর্মকর্তা যার স্বপ্ন ছিল নিজের প্রিয়তমা স্ত্রী রানীকে নিয়ে এমন একটা ঘরে থাকা যেখানে সারদের ফুটো দিয়ে পানি পড়ে না, এবং সেই বাড়িতে ওদের নিজস্ব একটা টিউবওয়েল থাকবে। নূরের এত সততা দেখে তার এনজিও কোম্পানি ওকে পোস্টিং দেয় আফগানিস্তানের কাবুলে। নূরও তাই একটু বেশি বেতনের আশায় এতে রাজি হয়ে যায়। শুরুতে তার বাড়ির লোকজন একদমই রাজি হয়নি তাকে আফগানিস্তানে পাঠাতে, কারণ সেই সময়টায় ওখানে যুদ্ধ চলছিল। পরে তারা এটা ভেবে রাজি হয় যে যেহেতু আফগানিস্তান মুসলমান দেশ, তাই তালিবানরা নূরের কোনো ক্ষতি করবে না। এরপর অনেক জল্পনা কল্পনা শেষে নূর চলে আসে আফগানিস্তানে। তখন সেখানে গিয়েই সে আবিষ্কার করে তাদের এনজিওটা যতগুলো লোন দিয়েছে তার বেশিরভাগই ডিফল্টার হচ্ছে, অর্থাৎ লোনের টাকা ফেরত দিচ্ছে না তারা। তাদের আফগানিস্তানের অফিসে সুজিত নামের একজন কর্মকর্তা ছিল। এই লোকটাকে প্রথম যখন নূর দেখে তখন থেকেই ওর একদমই সুবিধার মনে হতো না, কারণ সুজিত যে সমস্ত গ্রামে লোনের টাকাগুলো দিত তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই লোনের টাকার ফেরত দিত না। নূর তখন এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য সেই গ্রামগুলোতে যায়। বেশিরভাগ ক্ষুদ্র ঋণগুলো দেওয়া হতো আফগানিস্তানি নারীদেরকে। নূর যখন লোন গ্রহীতাদের খুঁজতে লোকদের স্ত্রীদের নাম বলতো তখন দেখা যেত গ্রামগুলো থেকে পুরুষেরা তাদেরকে ধাওয়া দিয়ে বের করে দিত, কারণ আফগানিরা নিজেদের স্ত্রীদের নাম প্রকাশ্যে অন্য কোনো পুরুষ উচ্চারণ করুক সেটা একদমই পছন্দ করতো না। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে নূর বুঝতে পেরেছিল যে এখানে তার কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তবে সে এটা বুঝতে পারেনি যে কাজের চ্যালেঞ্জের বাইরেও আফগানিস্তানে যাবার মাত্র 1.5 মাসের মাঝে তাকে তালেবানরা অপহরণ করবে। এই ঘটনাটা ঘটে 2007 সালের দিকে, যখন আমেরিকার সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ চলছিল। আমেরিকার সরকার তখন আফগানিস্তানের নেতা বাহারউদ্দিনকে গ্রেপ্তার করেছিল। 7 দিনের মধ্যে বাহারউদ্দিনের মুক্তির জন্য তালিবান যোদ্ধারা কাবুল শহরে হামলা চালায় এবং অপহরণ করে একজন মহিলা বিদেশি সাংবাদিক এবং নূরকে। ওদের দুজনকে যখন আনতেছিল তখন রাস্তাতেই মারা যায় সেই মহিলা সাংবাদিকটা। এজন্য নূরকে একটা জিপে করে নিয়ে আসে মরুভূমিতে ওদের একটা ক্যাম্পে। নূরকে যে দলটা ধরেছিল তাদের কমান্ডার ছিল ইজাজ খান নামের এক পাকিস্তানি বংশোদ্ভূত তালিবান। ইজাজ খানের বাবা 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য হিসেবে বাংলাদেশে এসে মারা গিয়েছিল।
তাই তার মধ্যে নূরকে অত্যাচার করার একটা বিশেষ প্রবণতা ছিল। নূর যতই সবাইকে বলতো সে বাংলাদেশি মুসলমান, কিন্তু ইজাজ খান বারবারই তাকে বলতো যে তুই আসলে কাফির। নূরের জন্য বিভিন্ন সূরা কালাম বলে নিজেকে মুসলমান হিসেবে দাবি করত, কিন্তু সেই এজাজ নূরকে অপমান করার জন্য তার প্যান্ট খুলে এবং মারধরের পাশাপাশি শীতের রাতে তাকে নগ্ন করে গুহায় ফেলে রাখত। আসলে ইজাজ খান নিজেও জানতো যে সে বাংলাদেশি মুসলমান, কিন্তু তারপরে ওর বাবা যে বাংলাদেশে এসে মারা গিয়েছিল এর জন্য ওই রাগ থেকেই নূরের ওপরে সেই পৈশাচিক নির্যাতন চালাতো। তবে তালিবানদের মধ্যে রশিদ হামিদ নামের এক যুবক ছিল, যে কিনা ছিল উচ্চশিক্ষিত। এই লোকটি একমাত্র ছিল যে কিনা সবসময় নূরের সঙ্গে ভালো ব্যবহার করত। সে জানায় নূর যে এনজিওর জন্য কাজ করত সেইটার একটা বড় মাপের ফান্ডিং আসতো আমেরিকা থেকে। এর বাইরেও তারা সুদের ব্যবসা করত, যেটা ছিল ইসলামে হারাম। আর ঠিক এ কারণেই নূরকে ধরে আনা হয়েছে ওদের লিডারের মুক্তির জন্য। তালিবানরা এর জন্য নূরকে নিয়ে একটা ভিডিও বানায় এবং সেটা আপলোড করে দেয়। এই ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে নূরের গ্রামে শোকের ছায়া পড়ে যায়। আর আমেরিকানরাও একজন বাংলাদেশির জন্য কোনোভাবেই তালেবানদের মধ্যকার মোস্ট ওয়ান্টেড একজন নেতাকে ছেড়ে দেবে না, এটা তো জানা কথাই ছিল। আর তারা প্রচুর পরিমাণে অত্যাচার করত সেই তালেবান নেতা বাহারুদ্দিনকে। অত্যাচার করতে করতে এক পর্যায়ে মারা যায় বাহারুদ্দিন। এই খবরটা আবার তালেবান পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। এতে তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা নূরকেও হত্যা করে ফেলবে। এই ব্যাপারটা আবার নূরও জানতে পারে। পরদিন সকালবেলাতে যখন নূরকে খাবার দিতে আসা হয় তখন সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।